অন্ধকারকে সবাই ভয় পায় না, কিন্তু অন্ধকারের ভেতরে যে অপেক্ষা করে থাকে তাকে সবাই দেখতে পায় না। কিছু রাস্তা আছে যেগুলো দিনের আলো সাধারণ মনে হয়, কিন্তু রাত গভীর হলে সেই একই রাস্তা হয়ে ওঠে মৃত্যুর পথ। আজকের গল্প এমন এক রাস্তার, যেখানে একবার কেউ শেষ মাথা পর্যন্ত গেলে সে আর আগের মানুষ হয়ে ফিরে আসে না। আপনি শুনছেন হরর বাংলা। আলো নিভিয়ে দরজা বন্ধ করে সাহস থাকলে শুরু করুন আজকের গল্প, শ্মশানের শেষ রাস্তা। সন্ধ্যার শেষ আলোটা মিলিয়ে যেতেই চারপাশে এক ধরনের অদ্ভুত নীরবতা নেমে এল। বাতাস বইছিল, কিন্তু সেই বাতাসে গাছের পাতাও যেন নড়ছিল না। মনে হচ্ছিল প্রকৃতি নিজেই নিঃশ্বাস আটকে আছে। সায়েম সাইকেলের হ্যান্ডেল শক্ত করে ধরে সামনে তাকিয়েছিল। রাস্তার দুপাশে সারি সারি পুরনো গাছ, এতটাই ঘন যে আকাশের চাঁদও ঠিকমতো দেখা যায় না। কেবল মাঝে মধ্যে শুকনো ডালের ফাঁক দিয়ে সাদা আলো পড়ে রাস্তার উপর। সে এই পথ আগে কখনো আসেনি, কিন্তু গ্রামের এক বৃদ্ধ বলেছিল, ভাই, শর্টকাট চাইলে এই রাস্তা ধরেন। তবে একটা কথা, রাত 12টার পর যদি শ্মশানের শেষ মাথায় পৌঁছান, পিছনে তাকাবেন না। সায়েম তখন হেসেছিল। এই যুগে এসব বিশ্বাস করেন নাকি? বৃদ্ধ শুধু তাকিয়েছিল। তার চোখ দুটো এত অদ্ভুত ছিল যে হাসিটা সায়েমের মুখেই শুকিয়ে গিয়েছিল। ঘড়িতে তখন রাত 11:45। সাইকেলের চাকার শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। হঠাৎ টিং টিং, সামনের দিক থেকে সাইকেলের ঘণ্টা বাজল। সায়েম থেমে গেল। সামনে কেউ নেই, পুরো রাস্তা ফাঁকা। আবার টিং টিং, এবার শব্দটা ঠিক তার কানের পাশ দিয়ে গেল। সে চারদিকে তাকাল, কেউ নেই। হঠাৎ ঠান্ডা বাতাস তার ঘাড় ছুঁয়ে গেল। তারপর কেউ যেন খুব আস্তে ফিসফিস করে বলল, পেছনে তাকিও না। সায়েম ঘুরে দাঁড়াতে গিয়েও থেমে গেল। বৃদ্ধের কথাটা মনে পড়ে গেল। তার বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল। সে আবার সাইকেল চালাতে শুরু করল। কিন্তু যতই সামনে যাচ্ছে, রাস্তা যেন শেষই হচ্ছে না। যেন একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। একটা শুকনো বটগাছ, তারপর একটা ভাঙা ইট, তারপর একটা পোড়া বাঁশ, আবার সেই একই বটগাছ। সে এবার সাইকেল থামিয়ে চারদিকে তাকাল। না, এটা সম্ভব না। সে একই জায়গায় কিভাবে বারবার ফিরে আসছে? ঠিক তখনই তার ডান পাশে একটা আগুন জ্বলে উঠল। মুহূর্তের জন্য, তারপর নিভে গেল। আবার একটু দূরে আরেকটা, তারপর আরেকটা। দেখতে দেখতে পুরো অন্ধকারে ছোট ছোট আগুন জ্বলতে শুরু করল। যেন শত শত চিতা একসঙ্গে দাউ দাউ করে জ্বলছে। কিন্তু সেখানে কোনো ধোঁয়া নেই, কোনো মানুষ নেই, শুধু আগুন। আর সেই আগুনের ভেতর দাঁড়িয়ে আছে অস্পষ্ট কিছু ছায়া। সায়েমের শরীর ঠান্ডা হয়ে গেল। সে চোখ কচলাল, আবার তাকাল। সব আগুন উধাও। চারদিকে আবার অন্ধকার। সে নিজেকে বোঝানোর চেষ্টা করল, ক্লান্ত লাগছে, নিশ্চয়ই চোখের ভুল। কিন্তু ঠিক তখনই তার সাইকেলের পেছনের ক্যারিয়ারে কেউ বসার মতো শব্দ হল। ক্যাচ! সাইকেলের পেছনটা ভারী হয়ে গেল। সায়েম ঘুরে তাকাল না। সে শুধু প্যাডেল মারতে লাগল, যত দ্রুত সম্ভব। কিন্তু যত জোরে প্যাডেল মারছে, সাইকেল তত ধীরে চলছে। মনে হচ্ছে কেউ পিছন থেকে ধরে রেখেছে। হঠাৎ তার কানের কাছে একটা ঠান্ডা নিঃশ্বাস। তারপর খুব মিষ্টি গলায়, এত তারা কিসের? সায়েমের দুই হাত কাঁপতে শুরু করল। সে নিজের ঠোঁট কামড়ে ধরল। না, পেছনে তাকানো যাবে না, যাই হোক না কেন। ঠিক তখনই সামনে একটা আলো দেখা গেল। একটা ছোট কুঁড়ে ঘর। দরজার সামনে হারিকেন জ্বলছে। সায়েম যেন প্রাণ ফিরে পেল। সে দ্রুত সেখানে পৌঁছে দরজায় ধাক্কা দিল। ঠক ঠক ঠক। কিছুক্ষণ পর দরজা খুলল। একজন বৃদ্ধা, চুল পুরো সাদা, কিন্তু তার চোখ দুটো অস্বাভাবিক কালো, একটুও সাদা অংশ নেই। বৃদ্ধা ধীরে বলল, শেষ রাস্তা দিয়ে এসেছ? সায়েম হাঁপাতে হাঁপাতে মাথা নাড়ল। বৃদ্ধা এক দৃষ্টিতে তার পেছনের দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ কেঁপে উঠে বলল, ও এখনো তোমার সঙ্গে আছে?
সায়েমের বুক হিম হয়ে গেল। সে জিজ্ঞেস করল, কে? বৃদ্ধা উত্তর দিল না, বরং দরজাটা একটু বেশি খুলে দিল। ভেতরে এসো। বাইরে দাঁড়িয়ে থাকলে ও রাগ করবে গি। সায়েম ঘরে ঢুকতেই দরজা বন্ধ হয়ে গেল। ঘরের ভেতরে একটা অদ্ভুত গন্ধ, পোড়া কাঠ আর ভেজা মাটির। দেয়ালে ঝুলছে পুরনো কয়েকটা ছবি। সায়েম একটার দিকে তাকিয়ে থমকে গেল। ছবিতে একজন যুবক সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। মুখটা ঠিক তার মতো, একই চোখ, একই মুখের গড়ন, একই হাসি। সে বিস্ময়ে বলল, এটা কে? বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেল। আজ থেকে 40 বছর আগে এই একই রাস্তা দিয়ে একজন এসেছিল। সবাই ভেবেছিল সে হারিয়ে গেছে, কিন্তু আমি জানি সে হারায়নি। রাস্তা তাকে রেখে দিয়েছে গি। সায়েম ছবির দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে অনুভব করল, ছবির মানুষটা হাসছে, কিন্তু কয়েক সেকেন্ড আগেও তো সে হাসছিল না। সায়েম চোখের পলক ফেল, আবার তাকাল। ছবি আগের মতো স্থির। আমি কি পাগল হয়ে যাচ্ছি? এই ভাবনাটা শেষ হওয়ার আগেই ঘরের বাইরে টিং টিং, আবার সেই সাইকেলের ঘণ্টা। একবার, দুবার, তারপর থেমে গেল। বৃদ্ধা নিঃশব্দে হারিকেনের আলো কমিয়ে দিল। খুব নিচু স্বরে বলল, শুনে রাখো, আজ রাত শেষ হওয়ার আগে যদি সে তোমার নাম ধরে ডাকে, কোনো উত্তর দেবে না। আর যদি দরজায় কড়া না দে, মনে করবে আমরা কেউই ঘরের ভেতরে নেই গি। সায়েম কিছু বলার আগেই ঠক ঠক ঠক, দরজায় ধীর ভারী কড়া নাড়ার শব্দ ভেসে এল। তারপর বাইরে থেকে একদম পরিষ্কার পরিচিত একটি কণ্ঠস্বর, সায়েম, দরজা খোল। আমি তো তুই গি। সায়েমের শরীরের প্রতিটি রক্তবিন্দু যেন জমে গেল, কারণ সে নিজের কণ্ঠস্বরই শুনতে পেল। দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা কণ্ঠটা আবারও ডাকল, সায়েম, দরজা খোল। আমি বাইরে আটকা পড়ে গেছি গি। সায়েমের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে নিজের অজান্তেই দরজার দিকে এক পা বাড়িয়েছিল। ঠিক তখনই বৃদ্ধা তার হাত শক্ত করে চেপে ধরল। এতটাই শক্ত করে ধরল যে সায়েম ব্যথায় মুখ বিকৃত করে ফেল। বৃদ্ধা ফিসফিস করে বলল, মানুষ নিজের কণ্ঠস্বরকে সবচেয়ে বেশি বিশ্বাস করে, তাই ও তোর গলায় ডাকে গি। বাইরে আবার শব্দ, ঠক ঠক ঠক। এবার কড়া নাড়ার শব্দটা ধীরে ধীরে জোরে হতে লাগল। মনে হচ্ছিল দরজাটা ভেঙেই ফেলবে। হঠাৎ বাইরে থেকে কান্নার আওয়াজ, একটা ছোট্ট বাচ্চার কণ্ঠ, দাদি, দরজা খোলো, আমি খুব ঠান্ডা লাগছে গি। বৃদ্ধার চোখে এক মুহূর্তের জন্য জল চলে এল, কিন্তু পরক্ষণেই সে চোখ বন্ধ করে বিটবিট করে কি যেন বলতে লাগল। সায়েম বিস্মিত হয়ে বলল, এটা কি আপনার নাতি? বৃদ্ধা ধীরে মাথা নাড়ল, না, ও আমার নাতির গলা ধার করেছে গি। কথাটা শুনে সায়েমের শরীর কেঁপে উঠল। দরজার ওপাশে এবার ছোট্ট শিশুর কান্না থেমে গেল। তারপর একসঙ্গে অনেকগুলো মানুষের হাসি ভেসে এল, খুব ধীর, খুব চাপা, যেন কেউ মুখ চেপে ধরে হাসছে। সেই হাসি ধীরে ধীরে চারদিক ঘিরে ফেল। ঘরের চাল, জানালা, দেয়াল, সব দিক থেকেই যেন একই হাসি। হঠাৎ সব চুপ। এমন নীরবতা নেমে এল যে নিজের হৃদস্পন্দন পর্যন্ত শোনা যাচ্ছে। বৃদ্ধা ধীরে হারিকেনটা তুলে জানালার ফাঁক দিয়ে বাইরে তাকাল। তারপর দ্রুত জানালা বন্ধ করে দিল। তার মুখ একেবারে ফ্যাকাশে। ও চলে যায়নি গি। সায়েম কাপা গলায় বলল, আপনি কি দেখলেন? বৃদ্ধা উত্তর দিল না, বরং একটা পুরনো কাঠের বাক্স বের করল। বাক্সটা খুলতেই ভেতর থেকে বেরিয়ে এল একটা ছোট্ট লোহার ঘণ্টা, একটা পুরনো লাল সুতো আর একটা পোড়া মাটির মুঠো। বৃদ্ধা মাটিটা সায়েমের হাতে দিয়ে বলল, এটা শক্ত করে ধরে রাখো ই। এটা কি? যেখানে আগুন নিভে গেছে সেখানকার মাটি গি। সায়েম বুঝল না, কিন্তু প্রশ্ন করল না। তার মনে হচ্ছিল এই বৃদ্ধা যা বলছে সেটাই করা ভালো। হঠাৎ ঘরের ভেতরেই কোথাও থেকে একটা ফিসফিস শব্দ ভেসে এল। এবার বাইরে নয়,
ভেতরে, একেবারে কানের কাছে। ও তোমাকে বাঁচাতে পারবে না ঘি। সায়েম মুহূর্তেই ঘুরে দাঁড়াল। কেউ নেই। বৃদ্ধাও চমকে উঠেছে। হারিকেনের আলোটা হঠাৎ কাঁপতে শুরু করল। একবার জ্বলছে, একবার নিভছে, ছায়াগুলো দেয়ালে নাচছে। তারপর একটা ছায়া নড়ল, কিন্তু ঘরের ভেতরে কেউ নড়েনি। সায়েম স্থির হয়ে তাকিয়ে রইল। দেয়ালে তার নিজের ছায়া, বৃদ্ধার ছায়া, আর আরও একটা ছায়া। তৃতীয় ছায়াটা খুব লম্বা, অস্বাভাবিক রোগা, মাথাটা বাঁকা, হাত দুটো হাঁটুর নিচে ঝুলে আছে। কিন্তু ঘরে তো তৃতীয় কেউ নেই। সায়েম ধীরে ধীরে মাথা তুলল। ছাদের বাঁশের উপর কেউ একজন উল্টো হয়ে বসে আছে। চুলগুলো নিচে ঝুলছে, মুখ দেখা যাচ্ছে না। দুই হাত দিয়ে বাঁশ আঁকড়ে ধরে আছে, আর তার পা ধীরে ধীরে দুলছে। টুপ টুপ টুপ, কিছু একটা নিচে পড়ছে। সায়েম হাত বাড়িয়ে স্পর্শ করতেই বুঝল ওটা পানি নয়, ঘন, আঠালো। হারিকেনের আলো হাত তুলে সে দেখল, কালচে লাল, রক্তের মতো। সায়েম চিৎকার করে উঠতেই হারিকেনটা নিভে গেল। চারদিকে নিখাদ অন্ধকার। অন্ধকারের ভেতর শুধু একটা শব্দ, খিলখিল, খিলখিল। একজন নারীর হাসি, খুব কাছে, এতটাই কাছে যে মনে হচ্ছে তার মুখ সায়েমের কাঁধের পাশেই। হঠাৎ বৃদ্ধা চেঁচিয়ে উঠল, চোখ বন্ধ করো। সায়েম সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেল। পরের মুহূর্তেই ঠান্ডা একটা হাত তার গাল বেয়ে নেমে গেল। আঙুলগুলো এত ঠান্ডা যেন বরফ। তারপর সেই হাত ধীরে ধীরে তার গলার কাছে থামল। মনে হচ্ছিল এখনই চেপে ধরবে। সায়েম নিঃশ্বাস আটকে রাখল। 1, 2, 3। হঠাৎ বাইরে থেকে ভেসে এল শিয়ালের দীর্ঘ ডাক। তার সঙ্গে সঙ্গে ঘরের ভেতরের ঠান্ডা ভাবটা মিলিয়ে যেতে শুরু করল। বৃদ্ধা বলল, চোখ খোলো গু। সায়েম চোখ খুলে দেখল হারিকেন আবার জ্বলছে। ছাদের ওপর কেউ নেই। দেয়ালে আবার শুধু দুটো ছায়া। সে হাঁপাতে হাঁপাতে বসে পড়ল। বৃদ্ধা চুপচাপ বসেছিল। অনেকক্ষণ পরে সে বলল, আজ যে তোমার পেছনে এসেছে, ও মানুষ ছিল না কোনোদিনও গি। সায়েম বিস্ময়ে তাকিয়ে রইল। মানে? বৃদ্ধা ধীরে ধীরে বলতে শুরু করল। অনেক বছর আগে এই শ্মশানের শেষ রাস্তা বানানো হচ্ছিল। রাতের বেলা কাজ করত কয়েকজন শ্রমিক। এক রাতে তারা শুনল জঙ্গলের ভেতর থেকে কেউ সাহায্য চাইছে। একজন দৌড়ে গেল, তারপর আর ফিরল না। দ্বিতীয়জন গেল, সেও হারিয়ে গেল। শেষে সবাই মিলে খুঁজতে গিয়ে দেখে রাস্তার শেষ মাথায় কেউ নেই। শুধু মাটির ওপর সারি সারি খালি পায়ের ছাপ। কিন্তু সেই ছাপগুলো সামনে যায়নি, বরং মাটির নিচে নেমে গেছে গি। সায়েমের গা শিউরে উঠল। বৃদ্ধা আবার বলল, সেই রাতের পর থেকে যেই এই রাস্তা ধরে একা যায়, তার সঙ্গে একজন অদৃশ্য পথিক হাঁটতে শুরু করে। প্রথমে কথা বলে না, শুধু পাশে থাকে। তারপর তার গলায় কথা বলে। শেষে তার মুখ নিয়েই বেঁচে থাকে গি। সায়েম কিছু বলার আগেই ঘরের বাইরে আবার সাইকেলের ঘণ্টা বাজল। কিন্তু এবার একটা নয়, দুটো নয়, অসংখ্য। টিং 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 টিং। মনে হচ্ছিল শত শত সাইকেল একসঙ্গে শ্মশানের শেষ রাস্তা ধরে এগিয়ে আসছে। আর সেই শব্দের সঙ্গে মিশে গেল শত মানুষের একসঙ্গে ফিসফিস। রাস্তা শেষ হয় না, মানুষই শেষ হয়ে যায়। রাত যেন থেমে গেছে। সাইকেলের অসংখ্য ঘণ্টার শব্দ ধীরে ধীরে আরও কাছে আসতে লাগল। টিং টিং টিং। মনে হচ্ছিল শত শত মানুষ একই সঙ্গে অন্ধকার রাস্তা ধরে এগিয়ে আসছে। কিন্তু কোনো চাকার ঘর্ষণের শব্দ নেই, কোনো মানুষের পায়ের শব্দ নেই। শুধু ঘণ্টা, শুধু সেই অদ্ভুত ছন্দ। বৃদ্ধা হঠাৎ হারিকেনটা নিভিয়ে দিল। চারদিকে আবার ঘন অন্ধকার। সে খুব নিচু গলায় বলল, ওরা চলে এসেছে গি। সায়েম ফিসফিস করে জিজ্ঞেস করল, ওরা কারা? বৃদ্ধা উত্তর দিল না।
সে ঘরের মাটিতে আঙুল দিয়ে একটা গোল বৃত্ত আঁকতে শুরু করল। তারপর সায়েমকে সেই বৃত্তের ভেতরে দাঁড়াতে বলল। যাই হোক না কেন এই দাগের বাইরে পা দেবে না গি। সায়েম কিছু না বলেই দাঁড়িয়ে রইল। ঠিক তখনই ঘরের চালের উপর ধূপ, একটা ভারী শব্দ, তারপর আরেকটা, ধূপ ধূপ ধূপ। মনে হচ্ছে কেউ একজন ছাদের ওপর হাঁটছে। না, একজন নয়, অনেকজন। ধীরে ধীরে সেই শব্দগুলো চারদিকে ছড়িয়ে পড়ল। ছাদের বাঁশগুলো কেঁপে উঠতে লাগল। ঝুলে থাকা মাকড়সার জালগুলো দুলতে শুরু করল। সায়েম মাথা তুলে তাকাতে গিয়েও থেমে গেল। বিদ্যা করা গলায় বলল, উপরে তাকাবে না ঘি। কিন্তু মানুষের কৌতূহল কখনো কখনো ভয়ের থেকেও বড় হয়। এক মুহূর্তের ভুল। সায়েম চোখ তুলে তাকাল। হারিকেন নিভে থাকলেও ছাদের ফাঁক দিয়ে চাঁদের সামান্য আলো ঢুকছিল। সেই আলো সে দেখল। কাঠের আডার সঙ্গে উল্টো হয়ে ঝুলছে অনেকগুলো মুখ। একটা, দুটো, পাঁচটা, 10টা, গুনে শেষ করা যায় না। সবাই উল্টো হয়ে ঝুলছে। সবাই তার দিকে তাকিয়ে। কিন্তু কারো চোখ নেই। শুধু কালো গর্ত। আর প্রত্যেকের ঠোঁটে একরকম হাসি। সায়েমের বুক থেকে চাপা একটা শব্দ বেরিয়ে এল। ঠিক সেই মুহূর্তে সব মুখ একসঙ্গে ফিসফিস করে উঠল। সে আমাদের দেখে ফেলেছে গি। তারপর সব মুখ একসঙ্গে অদৃশ্য হয়ে গেল। বিদ্যার আগে কাঁপতে কাঁপতে বলল, আমি তোকে নিষেধ করেছিলাম। সায়েম কাঁপা গলায় বলল, ওগুলো কি ছিল? বিদ্যা অনেকক্ষণ চুপ থেকে বলল, যারা শেষ রাস্তা থেকে আর ফিরে আসতে পারেনি গি। ঘরের ভেতর আবার নীরবতা। হঠাৎ দূরে কোথাও আগুনের আলো দেখা গেল। জানালার ফাঁক দিয়ে সেই লালচে আভা ভেসে আসছে। বাতাসে পোড়া কাঠের গন্ধ। তার সঙ্গে মিশে গেছে আরেকটা গন্ধ, চেনা অথচ অসহনীয়, পোড়া মাংসের গন্ধ। সায়েম নাক চেপে ধরল। বিদ্যা ধীরে বলল, ওরা আবার চিতা জ্বালিয়েছে গি। কিন্তু এখানে তো কেউ নেই। থাকে, শুধু আমরা দেখতে পাই না ঘি। ঠিক তখনই বাইরে থেকে শোনা গেল একদল মানুষের গম্ভীর কণ্ঠ। বল, হরি, হরি ই। শবযাত্রার মতো ধীর সুর। আবার বল, হরি, হরি ই। সায়েম জানালার দিকে তাকাল। তার চোখ ধীরে ধীরে বিস্ময়ে বড় হয়ে গেল। অন্ধকার রাস্তা ধরে একের পর এক মানুষ এগিয়ে আসছে। সবার কাঁধে বাঁশ। বাঁশের ওপর সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ। কিন্তু অদ্ভুত বিষয়, কেউ হাঁটছে না। সবাই মাটির ওপর দিয়ে ভেসে যাচ্ছে। তাদের পা মাটিতে ছোঁয় না। মুখগুলোও দেখা যায় না। সবাই মাথা নিচু করে আছে। মিছিলটা ধীরে ধীরে ঘরের সামনে এসে থামল। এক মুহূর্তে সব শব্দ বন্ধ। তারপর সাদা কাপড়ে মোড়ানো লাশটা নিজে থেকেই নড়ে উঠল। ধীরে, খুব ধীরে। কাপড়টা সরে যেতে লাগল। সায়েমের নিঃশ্বাস বন্ধ হয়ে এল। মুখটা দেখা গেল। আর সেই মুখ দেখে তার শরীর অবশ হয়ে গেল। ওটা তার নিজের মুখ। একই দাড়ি, একই চোখ, একই জামা, এমনকি কপালের ছোট্ট কাটা দাগটাও। সাদা কাপড়ে মোড়ানো মৃতদেহটা চোখ খুলে ফেল। তারপর ঠোঁট বাঁকিয়ে হাসল। আর একদম স্পষ্ট গলায় বলল, অনেক দেরি করে ফেলেছিস গি। হঠাৎ পুরো শবযাত্রার সব মানুষ একসঙ্গে মাথা তুলল। এবার তাদের মুখ দেখা গেল। কারো মুখ নেই। শুধু অন্ধকার। যেন মুখের জায়গায় গভীর এক শূন্যতা। আর সেই শূন্যতার ভেতর থেকে শত শত গলায় একসঙ্গে ভেসে এল, আরেকজন, আরেকজন, আরেকজন ই। বৃদ্ধা আর এক মুহূর্ত দেরি করল না। সে সায়েমের হাত ধরে টেনে বলল, এখনই বেরোতে হবে। কোথায়? রাস্তার শেষ মাথায়। আজ যদি শেষ হওয়ার আগেই পৌঁছাতে না পারি, তাহলে ভোর আর আমাদের জন্য উঠবে না ঘি। দরজা খুলতেই হিমশীতল বাতাস ভেতরে ঢুকে পড়ল। বাইরে কেউ নেই। শবযাত্রা নেই। আগুন নেই। শুধু সেই দীর্ঘ কালো রাস্তা। দুজন দ্রুত হাঁটতে শুরু করল। কিন্তু কয়েক কদম যাওয়ার পর সায়েম হঠাৎ লক্ষ্য করল,
তাদের পায়ের শব্দ হচ্ছে দুজনের, কিন্তু মাটিতে পড়ছে তিনজনের পায়ের ছাপ। সে থেমে গেল। বৃদ্ধাও থেমে ধীরে নিচের দিকে তাকাল। তার মুখের সমস্ত রক্ত যেন মিলিয়ে গেল। সে খুব আস্তে বলল, ওহ, আমাদের মাঝখান দিয়ে হাঁটছে গি। বৃদ্ধার কাপা কণ্ঠ বাতাসে মিলিয়ে গেল। ওহ, আমাদের মাঝখান দিয়ে হাঁটছে গি। সায়েম নিচের দিকে তাকিয়ে রইল। ভেজা মাটির ওপর স্পষ্ট 3 জোড়া পায়ের ছাপ। বাম পাশে বৃদ্ধার, ডান পাশে তার নিজের, আর মাঝখানে অস্বাভাবিক বড় একজোড়া খালি পায়ের ছাপ। প্রতিটি আঙুল অস্বাভাবিক লম্বা, মনে হচ্ছে মানুষের নয়। সায়েম নিজের অজান্তেই এক কদম পিছিয়ে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে মাঝের পায়ের ছাপও থেমে গেল। যেন অদৃশ্য সেই সত্তাটাও তার সঙ্গে দাঁড়িয়ে পড়েছে। বৃদ্ধা ফিসফিস করে বলল, ভয় দেখিয়ে ও তোর চোখে চোখ রাখতে চায়। যতক্ষণ তুই ওকে দেখবি না ততক্ষণ ও পুরো শক্তি পাবে না গি। হঠাৎ চারপাশে একসঙ্গে কুকুরের আর্তচিৎকার শুরু হল। একটা নয়, 10টা নয়, মনে হল শত শত কুকুর একসঙ্গে কাঁদছে। তারপর সেই কান্না হঠাৎ থেমে গেল। এমন নীরবতা নেমে এল যেন পৃথিবীতে আর কোনো প্রাণী বেঁচে নেই। ঠিক সেই মুহূর্তে রাস্তার সামনে কুয়াশা জমতে শুরু করল। ঘন দুধের মতো সাদা। কয়েক সেকেন্ডের মধ্যেই সামনে কিছুই দেখা যাচ্ছে না। বৃদ্ধা তার কবজি শক্ত করে ধরে বলল, আমার হাত ছাড়বি না গি। দুজন ধীরে ধীরে কুয়াশার ভেতর হাঁটতে লাগল। কুয়াশার ভেতরে সময়ের কোনো অস্তিত্ব নেই। 5 মিনিট নাকি আধ ঘন্টা, বোঝার উপায় নেই। হঠাৎ সায়েম শুনল কেউ তার মায়ের গলায় ডাকছে, বাবা, কোথায় তুই? সায়েমের বুকটা ধক করে উঠল। গলাটা এতটাই বাস্তব যে তার চোখে পানি চলে এল। আবার সেই ডাক, বাবা, আমার কাছে আয়। সায়েম থেমে গেল। বৃদ্ধা সঙ্গে সঙ্গে বুঝে ফেল, শুনবি না, কোনো পরিচিত গলায় সাড়া দিবি না। কিন্তু মানুষের হৃদয় যুক্তির কথা কমই শোনে। সায়েমের চোখের সামনে কুয়াশার ভেতর একটা ছায়া ফুটে উঠল। একজন মহিলা, মাথায় ওড়না, হাসি মুখে দাঁড়িয়ে, 2 হাত বাড়িয়ে আছে। এদিকে আয়। সায়েম এক পা বাড়াতেই বৃদ্ধা চিৎকার করে উঠল, না। ঠিক তখনই এক ঝাপটা বাতাস এল। কুয়াশা একটু সরে গেল। আর যা দেখা গেল তাতে সায়েমের বুক হিম হয়ে গেল। ওটা কোনো মানুষ নয়, একটা শুকনো পোড়া গাছের গুড়ি, যেটাকে কুয়াশা মানুষের আকারে দেখাচ্ছিল। কিন্তু মহিলার হাসির শব্দ এখনো ভেসে আসছে। সেই শব্দ ধীরে ধীরে বদলে গেল। হাসি থেকে কান্না, কান্না থেকে গোঙানি, গোঙানি থেকে গভীর গর্জন। মাটি কেঁপে উঠল। রাস্তার ডান পাশে অন্ধকারের ভেতর থেকে একটা বিশাল কালো অবয়ব উঠে দাঁড়াল। প্রথমে মনে হল বটগাছ, কিন্তু না, ওটা নড়ছে ধীরে ধীরে। তারপর দুটো জ্বলন্ত চোখ খুলে গেল। চোখ দুটো কয়লার আগুনের মতো লাল। তার শরীর যেন ছাই দিয়ে তৈরি। হাত দুটো এত লম্বা যে মাটিতে লেগে আছে। সে কোনো শব্দ করছিল না, শুধু তাকিয়েছিল সরাসরি সায়েমের দিকে। বৃদ্ধা নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল। তার ঠোঁট কাঁপছে। দৌড়াবি না ঘি? সায়েম অবাক হয়ে তাকাল। এমন জিনিস দেখে কেনা দৌড়ায়? বৃদ্ধা বলল, ও দৌড়ানো মানুষকেই তাড়া করে কি? ঠিক তখনই কালো অবয়বটা মাথা কাত করল। তারপর অমানুষিক গতিতে সামনে ঝাঁপিয়ে এল। বৃদ্ধা সায়েমকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। কালো ছায়াটা তাদের মাথার ওপর দিয়ে চলে গেল। কিন্তু তার লম্বা নখ সায়েমের কাঁধ ছুঁয়ে গেল। মুহূর্তেই আগুনের মতো জ্বালা শুরু হল। সে ব্যথায় চিৎকার করে উঠল। হাত দিয়ে কাঁধ চেপে ধরতেই দেখল 5টা কালো দাগ, যেন পোড়া আঙুলের ছাপ। বৃদ্ধা দাগগুলো দেখে একদম নিস্তব্ধ হয়ে গেল। তার চোখে আতঙ্ক। শেষ হয়ে গেল গু। কি হয়েছে? বৃদ্ধা ধীরে বলল, ও তোকে চিহ্ন দিয়ে গেছে গি। মানে? এখন থেকে ও শুধু তোর পেছনে থাকবে না গি। সে বাকিটা বলতে পারল না, কারণ ঠিক তখনই সায়েমের কাঁধের কালো দাগগুলো নড়ে উঠল।
জেন চামড়ার নিচে কিছু একটা হামাগুড়ি দিচ্ছে। সে যন্ত্রণায় কুকড়ে গেল। দাগগুলোর ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এল কালো ধোঁয়া। ধোঁয়াটা বাতাসে মিলিয়ে গেল না, বরং মানুষের আকৃতি নিতে শুরু করল। মাথা, কাঁধ, 2 হাত। তারপর সেই অবজবের মুখ তৈরি হতে লাগল। সায়েম অবিশ্বাসে তাকিয়ে রইল, কারণ ধোঁয়ার তৈরি মুখটা ঠিক তার নিজের মুখ, কিন্তু চোখ দুটো সম্পূর্ণ কালো। ঠোঁটে ধীরে ধীরে ফুটে উঠল এক বিকৃত হাসি। সে একদম সায়েমের গলায় বলল, এবার থেকে তুই আমি, আর আমি তুই গি। কথাটা শেষ হতেই চারদিকের কুয়াশা এক ঝটকায় সরে গেল। সামনে দেখা গেল বহু পুরনো ভাঙাচোরা এক বিশাল প্রবেশদ্বার। 2 পাশে ভাঙা পাথরের স্তম্ভ, মাঝখানে কালো ছাইয়ে ঢাকা সরু পথ। বৃদ্ধা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার গলা শুকিয়ে গেছে। সে ফিসফিস করে বলল, এটাই শ্মশানের শেষ রাস্তার শেষ দরজা গি। আর সেই ভাঙা প্রবেশদ্বারের উপরে কালো পোড়া কাঠের একটি ফলকে রক্তের মতো লাল অক্ষরে ধীরে ধীরে নিজে থেকেই একটি বাক্য ফুটে উঠল। যে নিজের ছায়াকে হারায় সে আর কখনো ফিরে যায় না গি। ভাঙা প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে সায়েমের মনে হল বাতাসও যেন এখানে ঢুকতে ভয় পায়। চারপাশ এতটাই নিস্তব্ধ যে নিজের শ্বাসের শব্দ পর্যন্ত অস্বাভাবিক লাগছে। কালো পোড়া মাটির উপর ছড়িয়ে আছে অসংখ্য ছাই, কিন্তু সেই ছাই স্থির নয়। বাতাস না থাকলেও ধীরে ধীরে নড়ছে, যেন মাটির নিচে কেউ নিঃশ্বাস নিচ্ছে। সায়েম গিলে ফেল শুকিয়ে যাওয়া লালা। এখানে কেউ থাকে? বৃদ্ধা ধীরে মাথা নাড়ল। থাকে, কিন্তু ওদের কেউ আর মানুষ নয় গে। সে কথা শেষ করতেই প্রবেশদ্বারের উপরে বসে থাকা কয়েকটা কালো কাক একসঙ্গে ডেকে উঠল, কা কা কা। কিন্তু সেই ডাক কাকের মতো নয়। মনে হল অসংখ্য মানুষ একসঙ্গে কাঁদছে। হঠাৎ প্রবেশদ্বারের ভেতরের অন্ধকারে একটা ছোট্ট আলো জ্বলে উঠল। তারপর আরেকটা, তারপর আরও অনেকগুলো, শত শত ছোট ছোট আগুন। মনে হচ্ছিল কেউ হাতে মশাল নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু একটু পরেই বোঝা গেল ওগুলো মশাল নয়, ওগুলো চোখ। অন্ধকারের ভেতর শত শত জোড়া জ্বলন্ত চোখ। সবাই একসঙ্গে তাকিয়ে আছে সায়েমের দিকে। বৃদ্ধা খুব আস্তে বলল, মাথা নিচু করে হাঁট, কারো চোখে চোখ রাখবি না গি। 2 জন ধীরে ধীরে প্রবেশদ্বার পার হল। ভেতরে ঢুকতেই যেন অন্য এক পৃথিবীতে চলে এল। এখানে কোনো গাছ নেই, কোনো ঘাস নেই, শুধু পোড়া কালো মাটি। এদিক ওদিক ভাঙা মাটির ঢিবি, কোথাও আধপোড়া কাঠ, কোথাও পুরনো ছাই। হঠাৎ সায়েম থেমে গেল। মাটির ওপর সারি সারি পায়ের ছাপ, শুধু সামনে যাচ্ছে, ফিরে আসার কোনো ছাপ নেই, একটাও না। তার বুকটা কেঁপে উঠল। তাহলে কি? বৃদ্ধা যেন তার মনের কথা পড়ে ফেল। হ্যাঁ, এখানে যারা ঢোকে তাদের বেশিরভাগের আর ফিরে আসা হয় না গি। সামনে এগোতেই একটা ভাঙা ঘণ্টা চোখে পড়ল। মাটিতে অর্ধেক ডুবে আছে, কালো মরিচা পড়ে গেছে। বৃদ্ধা হঠাৎ থেমে গেল। তার মুখে আতঙ্ক। এটা বাজাবি না গি? সায়েম অবাক হয়ে বলল, আমি তো ছুঁইও নি গি। বৃদ্ধা কিছু বলার আগেই ঠং, ঘণ্টাটা নিজে থেকেই বেজে উঠল। একবার, তারপর ঠং ঠং ঠং। ক্রমে শব্দটা চারদিকে ছড়িয়ে পড়ল। মাটির নিচে কম্পন শুরু হল। চারপাশের ছাই ধীরে ধীরে বাতাসে উড়ে উঠল। সেই ছাই ঘুরতে ঘুরতে মানুষের আকার নিতে লাগল। 1 জন, 2 জন, 10 জন, 100 জন। অল্প সময়ের মধ্যেই তাদের চারপাশে অসংখ্য ছাই মানুষ দাঁড়িয়ে গেল। কারো মুখ নেই, কারো হাত নেই, কারো বুকের মাঝখানে বড় গর্ত। তবুও সবাই একই দিকে তাকিয়ে, সায়েমের দিকে। তারপর তারা একসঙ্গে হাত তুলল এবং একই কণ্ঠে বলল, আমাদের একজন ফিরেছে গি। সায়েম কাপা গলায় বলল, আমি তো আগে কখনো এখানে আসিনি গি। ছাই মানুষগুলোর ভেতর থেকে একটা অবজব ধীরে সামনে এগিয়ে এল। অন্যদের চেয়ে একটু স্পষ্ট, মুখটা আধপোড়া, চোখের জায়গায় অন্ধকার, কিন্তু ঠোঁট নড়ছে।
তুই এসেছিলি গি? না, অনেক আগে। কি? সায়েমের মাথার ভেতর হঠাৎ প্রচণ্ড ব্যথা শুরু হল। একটার পর একটা অদ্ভুত দৃশ্য চোখের সামনে ভেসে উঠতে লাগল। একটি ছোট ছেলে, সে দৌড়াচ্ছে, তার হাতে একটি কাঠের চাকা, পেছনে একজন বৃদ্ধ তাকে ডাকছে। ছেলেটি হেসে হেসে ঠিক এই কালো রাস্তার দিকেই চলে যাচ্ছে। তারপর দৃশ্যটা বদলে গেল। একটি চিতা জ্বলছে, আগুনের পাশে দাঁড়িয়ে আছে সেই একই ছেলে, কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না, শুধু পেছনটা। হঠাৎ সে ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। সায়েম আতঙ্কে দেখল ওই ছেলেটার মুখও তার নিজের মুখ। দৃশ্য মিলিয়ে গেল। সায়েম হাঁটু গেড়ে বসে পড়ল। এগুলো কি? বৃদ্ধার চোখ ভিজে উঠল। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি ভয় পাচ্ছিলাম এটাই সত্যি হবে গি। কি সত্যি? এই রাস্তা কাউকে হঠাৎ ডাকে না গি। সায়েম স্থির হয়ে তাকিয়ে রইল। বৃদ্ধা কাপা গলায় বলল, ওরা যাদের একবার নিজের বলে মনে করে, তাদের রক্তের মানুষদের বারবার ফিরিয়ে আনে গি। সায়েমের বুক ধড়ফড় করতে লাগল। মানে? বৃদ্ধা উত্তর দিল, যে ছেলেটাকে তুই দেখলি, সে তোর মতো দেখতে ছিল না গি। কিন্তু কারণ সেই ছিল তোর পূর্বপুরুষ। বহু বছর আগে সে এই রাস্তার শেষ প্রহরী হয়েছিল। কথাটা শেষ হতেই চারপাশের সব ছাই মানুষ একসঙ্গে হাঁটু গেড়ে বসে পড়ল, মাথা নিচু করল, যেন কারো আগমনের অপেক্ষা করছে। তারপর মাটি ফেটে যেতে শুরু করল। ধীরে, খুব ধীরে। কালো ছাই সরিয়ে মাটির নিচ থেকে বেরিয়ে এল একটি বিশাল লোহার দরজা। দরজা জুড়ে অদ্ভুত খোদাই। মানুষের মুখ, কাঁদছে, হাসছে, চিৎকার করছে, সব একসঙ্গে। দরজার মাঝখানে একটি হাতের ছাপ। অদ্ভুতভাবে সেটা সায়েমের হাতের সমান। বৃদ্ধা এক পা পিছিয়ে গেল। তার গলা আতঙ্ক স্পষ্ট। না, এটা হওয়ার কথা না গি। ঠিক তখনই সায়েমের কাঁধের 5টি কালো দাগ জ্বলতে শুরু করল। আগুনের মতো ব্যথা। সে চিৎকার করে উঠল। আর সেই মুহূর্তে লোহার দরজাটা নিজের থেকেই কেঁপে উঠল। গরর ধীরে ধীরে খুলতে লাগল। ভেতর থেকে বেরিয়ে এল বরফশীতল বাতাস। সেই বাতাসে ভেসে এল হাজার মানুষের চাপা কান্না। তার সঙ্গে মিশে একটি মাত্র বাক্য, শেষ প্রহরী। অবশেষে ফিরে এসেছে গি। সায়েম অনুভব করল তার ডান হাত যেন নিজের ইচ্ছায় উঠছে। সে থামাতে চাইছে, পারছে না। তার হাত ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সেই লোহার দরজার মাঝখানের হাতের ছাপের দিকে। আর ঠিক স্পর্শ করার এক মুহূর্ত আগে পেছন থেকে এক অচেনা কিশোরের কণ্ঠ বজ্রপাতের মতো গর্জে উঠল, হাত দিও না। একবার ছুলে তুই আর কখনো মানুষ হয়ে ফিরতে পারবি না। সেই কণ্ঠটা এত হঠাৎ, এত তীব্র ছিল যে সায়েমের শরীর যেন জমে গেল। তার হাত লোহার দরজা থেকে মাত্র 1 আঙুল দূরে। কাঁধের 5টি কালো দাগ জ্বলছে। মনে হচ্ছে অদৃশ্য কেউ তার কবজি ধরে সামনে ঠেলে দিচ্ছে। পেছন থেকে আবার সেই কিশোরের গলা, পিছিয়ে আয়, এখনই। বৃদ্ধা এক ঝটকায় সায়েমকে টেনে নিল। পরের মুহূর্তেই থাম। লোহার দরজাটা নিজের থেকেই প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে গেল। চারপাশের মাটি কেঁপে উঠল। ছাইমানুষগুলো একসঙ্গে মাথা তুলে অদ্ভুত এক চিৎকার করে উঠল। সেই শব্দে কানের পর্দা যেন ফেটে যাচ্ছে। কিছুক্ষণ পর সব শান্ত, নীরব। শুধু দূরে কোথাও ছাই উঠছে। সায়েম হাঁপাতে হাঁপাতে পিছনে তাকাল। অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে 14-15 বছরের এক কিশোর। খালি পা, ধুলো মাখা সাদা কাপড়, মুখে অদ্ভুত শান্ত ভাব। কিন্তু তার চোখ অস্বাভাবিক উজ্জ্বল। মনে হচ্ছিল চোখের ভেতর নীল আগুন জ্বলছে। সে ধীরে ধীরে এগিয়ে এল। বৃদ্ধা তাকে দেখেই বিস্ময়ে ফিসফিস করে বলল, তুই এখনো আছিস? কিশোর হালকা হেসে বলল, আমি তো কোথাও যাইনি গি। সায়েম অবাক হয়ে বলল, আপনি কে? কিশোর তার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, যেদিন প্রথম এই রাস্তা মানুষকে গ্রাস করেছিল সেদিন আমিও এসেছিলাম গে। সায়েমের গা শিউরে উঠল। তার মানে?
হিসাব করলে আমার বয়স অনেক আগেই শেষ হয়ে যাওয়ার কথা গি। এক ঝলক ঠান্ডা বাতাস বইল। কিশোরের শরীরটা মুহূর্তের জন্য স্বচ্ছ হয়ে গেল। তারপর তোমার মুখ গি। তারপর শেষে তোমার নাম কি? সায়েমের বুক ধক করে উঠল। হঠাৎ তার মনে হল সে নিজের পুরো নামটা মনে করতে পারছে না। সে বলল, আমি কথা আটকে গেল। মাথার ভেতর যেন কুয়াশা। সে আবার চেষ্টা করল, আমি না, নামটা মনে পড়ছে না। সে আতঙ্কে বৃদ্ধার দিকে তাকাল। আমার নাম কি? বৃদ্ধার মুখ সাদা হয়ে গেল। কিশোর চোখ বন্ধ করল। খুব দেরি হয়ে যাচ্ছে গি। ঠিক তখনই দূরে কোথাও থেকে কেউ ডাকল, সায়েম কি? সে চমকে উঠল। আবার ডাক, এবার আরো কাছে, সায়েম কি? কিশোর বজ্রকণ্ঠে চিৎকার করল, উত্তর দিবি না। কিন্তু আশ্চর্য, সায়েম বুঝতে পারল ওই নামটা যেন তার নিজের নয়। সে নিজেই বিটবিট করে বলল, সায়েম কে? বৃদ্ধা থরথর করে কাঁপতে লাগল। তার চোখে জল। ও তোর নাম কেড়ে নিচ্ছে গি। একই মুহূর্তে চারপাশের সব ছাই মানুষ একসঙ্গে দাঁড়িয়ে গেল। তারপর তারা একই সুরে বলতে শুরু করল, নাম ভুলে যা, মুখ ভুলে যা, ছায়া দিয়ে যা গু। শব্দগুলো বাতাসে ঘুরপাক খেতে লাগল। সায়েম দুই কানে হাত চাপা দিল। কিন্তু কোনো লাভ হল না। শব্দগুলো এবার তার মাথার ভেতর থেকে ভেসে আসছে। সে হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। সে বৃদ্ধার দিকে তাকিয়ে বলল, আপনি কে? বৃদ্ধা কেঁদে ফেল। কারণ সে বুঝে গেছে সায়েম শুধু নিজের নাম নয়, এবার ধীরে ধীরে সব স্মৃতি হারাতে শুরু করেছে। সায়েম হাঁটু গেড়ে বসে আছে। তার চোখ দুটো ফাঁকা। মনে হচ্ছে সে নিজের ভেতরেই হারিয়ে গেছে। বৃদ্ধা কাঁদতে কাঁদতে তার কাঁধ ধরে ঝাঁকাতে লাগল। আমার দিকে তাকাও, মনে করার চেষ্টা করো। তুই কে? সায়েম ধীরে মাথা তুলল। তার চোখে কোনো পরিচয় নেই। আমি কে? এই একটি প্রশ্ন শুনে বৃদ্ধার বুক ভেঙে গেল। কিশোর গভীর নিঃশ্বাস ফেল। এখনো শেষ হয়নি। একটা উপায় আছে গি। বৃদ্ধা দ্রুত তার দিকে তাকাল। কি উপায়? কিশোর মাটির নিচ থেকে একটি ছোট কালো মাটির প্রদীপ বের করল। প্রদীপের ভেতরে কোনো তেল নেই, কোনো সলতেও নেই। তবুও তার ভেতরে ক্ষীণ নীল আগুন জ্বলছে। এই আগুন মানুষ জ্বালায় না, এটা স্মৃতির আগুন। সে প্রদীপটা সায়েমের হাতে দিল। যতক্ষণ এই আগুন জ্বলবে ততক্ষণ তোর আসল সত্তা পুরোপুরি মরবে না। কিন্তু রাস্তার প্রহরী এসে এটা নিভিয়ে দিতে চাইবে গি। ঠিক তখনই লোহার বিশাল দরজাটা ভয়ঙ্কর শব্দে কেঁপে উঠল। গরর। ধীরে ধীরে দরজা খুলতে শুরু করল। ভেতর থেকে বেরিয়ে এল ঘন কালো ধোঁয়া। তারপর একটি বিশাল অবয়ব। মাথা আকাশ ছুঁয়েছে। সারা শরীর ছাই দিয়ে তৈরি। দুই হাত এত লম্বা যে মাটিতে ঘষ্টে যাচ্ছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার মুখ। তার কোনো মুখ নেই। যেখানে মুখ থাকার কথা সেখানে অসংখ্য মানুষের মুখ একসঙ্গে কাঁদছে। কেউ চিৎকার করছে, কেউ হাসছে, কেউ সাহায্য চাইছে। আর সেই মুখগুলোর মাঝখানে ধীরে ধীরে ফুটে উঠল সায়েমের মুখ। সেই মুখ হেসে বলল, তুই আমাকে অনেক বছর অপেক্ষা করিয়েছিস গিয়ে। সায়েমের মাথার ভেতর হঠাৎ জ্বর উঠল। সে দেখতে পেল ছোটবেলায় এক রাতে সে হারিয়ে গিয়েছিল। পরিবার তাকে অনেক খুঁজেছিল, কিন্তু কেউ জানত না সেই রাতেই সে এই রাস্তার শেষ মাথায় এসে পৌঁছেছিল। এক অদৃশ্য শক্তি তার কপালে হাত রেখে বলেছিল, এখন নয়, সময় হলে আবার ফিরবি গি। তারপর সে সব ভুলে গিয়েছিল। আজ বহু বছর পরে রাস্তা তাকে নিজের কাছে ফিরিয়ে এনেছে। সায়েম কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে গেল। প্রহরীর অসংখ্য মুখ একসঙ্গে বলল, তুই আমার গি। ঠিক তখনই কিশোর চিৎকার করে উঠল, না, তুই নিজের নাম মনে কর। সায়েম চোখ বন্ধ করল। মনে করার চেষ্টা করল। শেষ বাড়ি,
মায়ের মুখ, বাবার হাসি, একটা ছোট্ট উঠোন, একটা ভাঙা সাইকেল, সব স্মৃতি ধীরে ধীরে ফিরে আসতে লাগল। তারপর হঠাৎ সে বুক ভরে চিৎকার করে উঠল, আমি সায়েম। মুহূর্তের মধ্যে তার হাতে থাকা নীল আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। আলো এত তীব্র হল যে পুরো শ্মশান কেঁপে উঠল। ছাইমানুষগুলো একে একে ভেঙে পড়তে লাগল। প্রহরীর শরীরে ফাটল ধরল। অসংখ্য বন্দী আত্মা তার শরীর থেকে বেরিয়ে আকাশে মিলিয়ে যেতে লাগল। চারদিকে শুধু কান্না আর মুক্তির দীর্ঘশ্বাস। কিন্তু প্রহরী মরল না। সে গর্জে উঠল। তার বিশাল হাত সায়েমের দিকে বাড়িয়ে দিল। ঠিক সেই মুহূর্তে কিশোর দৌড়ে এসে সায়েমকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। প্রহরীর হাত সোজা কিশোরকে জড়িয়ে ধরল। কিশোর ব্যথায় চিৎকার করল না, বরং হেসে বলল, আজ আমার পাহারা শেষ গি। পরের মুহূর্তেই তার শরীর নীল আলোর অসংখ্য কণায় ভেঙে গেল। সেই আলো গিয়ে মিশেল প্রহরীর শরীরে। তারপর ধ্যাস, বিশাল অবজবটা ভেঙে পড়ল। লোহার দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। মাটির ফাটল ধীরে ধীরে জোড়া লেগে গেল। চারপাশে আবার নীরবতা। সব শেষ। পূর্ব আকাশে ফজরের আলো ফুটছে। পাখির ডাক শোনা যাচ্ছে। সায়েম ধীরে ধীরে সেই কালো রাস্তা ধরে হাঁটতে লাগল। বৃদ্ধা তার পাশে। কিন্তু কয়েক কদম যাওয়ার পর সে লক্ষ্য করল, বৃদ্ধা আর পাশে নেই। সে চারদিকে তাকাল। কেউ নেই। যেখানে বৃদ্ধা দাঁড়িয়েছিল সেখানে পড়ে আছে শুধু একটি পুরনো হারিকেন আর একটি পোড়া লাল সুতো। সায়েম হারিকেনটা হাতে তুলে নিল। দূরে তাকিয়ে দেখল, যে পথ দিয়ে সে এসেছিল সেখানে এখন সাধারণ কাঁচা রাস্তা। কোনো অন্ধকার নেই, কোনো কুয়াশা নেই। মনে হচ্ছে এখানে কখনো কিছু ঘটেইনি। সে ধীরে ধীরে বাড়ির পথে হাঁটতে শুরু করল। কয়েক মাস কেটে গেছে। সায়েম আর কখনো রাতের পরে একা বের হয় না। কিন্তু কিছু কিছু রাতে, যখন বাতাস একদম থেমে যায় আর দূরে কোথাও শিয়ালের ডাক শোনা যায়, তখন সে এখনো শুনতে পায় টিং টিং সাইকেলের ঘণ্টা। জানালার বাইরে তাকালে কাউকে দেখা যায় না, কিন্তু ভেজা মাটিতে 3 জোড়া পায়ের ছাপ দেখা যায়। দুটি মানুষের, আর মাঝখানে একটি অদ্ভুত বটখালি পায়ের ছাপ। সেই রাতগুলোতে সায়েম ঘরের সব আলো জ্বালিয়ে রাখে। কারণ সে জানে, শ্মশানের শেষ রাস্তা কখনো কাউকে পুরোপুরি ছেড়ে দেয় না। অনেক বছর পরে এক বর্ষার রাতে একজন পথহারা যুবক শর্টকাট খুঁজতে গিয়ে সেই একই রাস্তার সামনে দাঁড়ায়। একজন অচেনা বৃদ্ধ তাকে সাবধান করে বলে, যদি শেষ মাথা পর্যন্ত যাও, পেছনে তাকিও না গি। যুবক হেসে বলে, এখনো এসব ভূতের গল্পে কেউ বিশ্বাস করে নাকি? বৃদ্ধ শুধু মৃদু হাসে। কারণ প্রতিটি অভিশপ্ত রাস্তার একটি নিয়ম আছে। রাস্তা কখনো কাউকে ডাকে না, মানুষই একদিন নিজে থেকে সেই ডাকে সাড়া দেয়। আজকের গল্প এখানেই শেষ। কিন্তু প্রশ্নটা রয়ে গেল, যদি কোনো গভীর রাতে আপনি একটি নির্জন রাস্তার শেষ মাথায় দাঁড়িয়ে শুনতে পান সাইকেলের ঘণ্টা, কিংবা আপনার নিজের কণ্ঠস্বর আপনাকেই ডাকছে, আপনি কি ফিরে তাকাবেন, নাকি চোখ বন্ধ করে সামনে হাঁটবেন? যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হরর বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টে লিখে জানান, আমি কখনো শেষ রাস্তার দিকে তাকাব না। আপনার একটি মন্তব্যই হতে পারে পরবর্তী ভয়ঙ্কর গল্পের অনুপ্রেরণা। মনে রাখবেন, অন্ধকার সবসময় ফাঁকা থাকে না। কিছু পথ দিনের আলো সাধারণ হলেও রাত নামলেই সেখানে এমন কেউ অপেক্ষা করে, যে শুধু আপনার একটি ভুলের অপেক্ষায় থাকে। আবারও দেখা হবে হরর বাংলার নতুন এক ভয়ঙ্কর গল্পে। ততক্ষণ পর্যন্ত দরজা বন্ধ রাখুন, আলো নিভানোর আগে একবার পেছনে তাকিয়ে নিন। কারণ হয়তো কেউ ইতিমধ্যেই আপনার সঙ্গে বাড়ি পর্যন্ত চলে এসেছে।